আপনারা হুমায়ুন করে এখন নিজেদের কবর খুঁজছেন। দেখলেন যে হুমায়ুন, আমি বলি হুমায়ুনটা হচ্ছে মোদির তৈরি, লিখিনি RSS এর তৈরি হুমায়ুন কবির। আমি বলছি তো হুমায়ুনের এই যে মসজিদের টাকা, এটা PM কেয়ার্স ফান্ড থেকে এসছে। আমি বহুদিন আগে অভিযোগ করছি, ওরা পাল্টা কথা দাঁড়িয়ে যে সমস্ত কথাগুলো বলছেন, এতো আমি বলে আছি, আমাদের ফেসবুক আপনি বললেন পোস্ট করেছি যে ওরা অস্বীকার করতে পারবে যে PM কেয়ার্স ফান্ডের টাকা এই মসজিদ তৈরিতে আসেনি, যে ওরা অস্বীকার করতে পারবে যে PM কেয়ার্স ফান্ডের টাকা এই মসজিদ তৈরিতে আসেনি। দর্শক বন্ধুরা, গত পরশু বিজেপির পেটুয়া চ্যানেল রিপাবলিক বাংলায় হাতে কুসুম ময়ূক রঞ্জনের দেওয়া ইন্টারভিউতে বামেদের মামলা উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই বিস্ফোরক মন্তব্যটি করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে 48 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও না বিজেপির পক্ষ থেকে না হুমায়ুনের পক্ষ থেকে এই মন্তব্যের প্রত্যুত্তরে পাল্টা কোনো রকম মন্তব্য রাখা হয়েছে, মন্তব্য করা হয়েছে। অর্থাৎ তার মানে মামলা বিকাশ রঞ্জন বাবুর এই বক্তব্যের 100% সারবার্তা রয়েছে। PM কেয়ার ফান্ডের টাকায় হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরি হচ্ছে। যদি তা না হতো তাহলে হুমায়ুনের মতো ধান্দাবাজ কিছু না বললেও শুভেন্দুর মতো সনাতনীরা তো এতক্ষণে ঠেলে উঠতো রে করে। জানি না আপনাদের মনে আছে কিনা, হুমায়ুন কবির যখন প্রথম এই বাবরি মসজিদের শিলান্যাস প্রোগ্রাম করেছিল, অনুষ্ঠান করেছিল, তখন সেই মঞ্চে দাঁড়িয়ে, বাবরি মসজিদের মঞ্চে দাঁড়িয়ে হুমায়ুন কবির বলেছিল তাকে নাকি কোনো এক ব্যবসায়ী 60 কোটি টাকা দেবে বলেছে বাবরি মসজিদ নির্মাণের জন্য। তো আমরা সবাই স্বাভাবিকভাবে ভেবেছিলাম হতে পারে আজিম প্রেমজির মতো কোনো মুসলিম বড় ব্যবসায়ী দেবে, কিন্তু পরবর্তীতে জানা গেল না, আজিম প্রেমজির মতো কোনো বড় ব্যবসায়ী হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ ফান্ডে টাকা দিতে রাজি নয়। আর সেই জায়গা থেকে যখন এই আইন সচেতন মামলা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির পেটুয়া চ্যানেলে দাঁড়িয়ে এই বক্তব্য রাখছেন, তখন তো একেবারে দিনের আলোর মতো স্পষ্ট বা ক্লিয়ার হয়ে গেল ভারতবর্ষের সেই বড় ব্যবসায়ী হুমায়ুনের বাবরি মসজিদ ফান্ডে টাকা দিতে চলেছে, যে ব্যবসায়ী ধর্মের নামে ব্যবসা করে এই ভারতবর্ষকে সাম্প্রদায়িক সম্প্রীতির তলানিতে এনে দাঁড় করিয়েছে। आप क्रोनोलॉजी समझ लीजिए। হ্যাঁ, আর সেই ক্রোনোলজি তো আরো পরিষ্কার হয়ে গিয়েছে গত সপ্তাহে, যখন স্বরাষ্ট্রমন্ত্রক এই চাণক্য মহারাজের দপ্তর থেকে হুমায়ুন কবিরের জন্য ওয়াই ক্যাটাগরি নিরাপত্তারক্ষী এই পশ্চিমবাংলায় এসেছে। শুভেন্দু অধিকারী পাচ্ছে জেড ক্যাটাগরি নিরাপত্তারক্ষী স্বরাষ্ট্রমন্ত্রকের, হুমায়ুন কবির পাচ্ছে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তারক্ষী স্বরাষ্ট্রমন্ত্রকের, সঙ্গে রয়েছে নওশাদ ভাই। অর্থাৎ ক্রোনোলজি একেবারে ক্লিয়ার, একেবারে পরিষ্কার। মামলা বিকাশ রঞ্জন যে দাবিটা করছে PM কেয়ার ফান্ডের টাকায় হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরি হচ্ছে, হ্যাঁ, তা একেবারে 100% ধ্রুব সত্য। যদি তা না হতো তাহলে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই মন্তব্য রিপাবলিক বাংলায় ময়ূক রঞ্জন ঘোষের কাছে দেওয়া এই মন্তব্যের পরে সুকান্ত, শুভেন্দু বা এই ঠোঁয়া সজলের মতো বাপ বেচা রাজনীতিবিদরা কি চুপ করে থাকতো? आज देश अंतर्राष्ट्रीय महिला दिवस मना रहा है और कल पश्चिम बंगाल में टीएमसी सरकार ने देश की राष्ट्रपति आदरणीय द्रौपदी मुर्मू जी का घोर अपमान किया है। द्रौपदी मुर्मू जी संथाल आदिवासी परंपरा के बहुत बड़े उत्सव में शामिल होने के लिए बंगाल गई थी, लेकिन राष्ट्रपति जी और उस कार्यक्रम का, आदिवासियों के उस महत्वपूर्ण कार्यक्रम का, आदिवासियों का गौरव करने के बजाय टीएमसी ने आदिवासियों के संथाल लोगों के ये अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। साथियों, ये राष्ट्रपति जी के अपमान के साथ साथ देश के संविधान का भी अपमान है। দর্শক বন্ধুরা, গতকাল আমি আপনাদের বলেছিলাম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাদয়া বাংলায় এসে ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারীর লেখা স্ক্রিপ্ট আওড়াচ্ছে, বিজেপির হয়ে নির্বাচনের আগে প্রচার করছে। আজ মিলে গেল তো তা, উনিজি জাতীয় মহিলা দিবসের ভাষণ শুরু করছে। বাংলায় নাকি গতকাল আদিবাসী সাঁওতাল মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অপমান হয়েছে, রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস অপমান করেছে তা দিয়ে। যে আদিবাসী রাষ্ট্রপতিকে ওনারা আদিবাসী হওয়ার কারণে রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানায়নি, যে আদিবাসী রাষ্ট্রপতিকে আদিবাসী হওয়ার কারণে ওনারা নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধনে আমন্ত্রণ জানায়নি, যে আদিবাসী সমাজের একজন মহিলা এই বাংলার রাজ্য সরকারের মন্ত্রী বীরবাহ হাঁসদাকে ওনার দলের বিরোধী দলনেতা বলে পায়ের তলায় রাখি, যে আদিবাসী সমাজের মহিলাদের গণধর্ষণের পর মণিপুরে ওনার দলের পান্ডারা প্যারেড করায়, যে আদিবাসী রিজার্ভেশন ক্ষমতায় এলে তামিলনাড়ুতে তুলে দেওয়ার হুঁশিয়ারি ওনার মোটা ভাই দেয়। भारतीय जनता पार्टी की सरकार बनेगी
तो एक गैर संवैधानिक एससी, एसटी और ओबीसी का है, वो रिजर्वेशन को हम समाप्त कर देंगे। रिजर्वेशन को हम समाप्त कर देंगे। মোদিজি কাদের চাকমা দিচ্ছেন, এত হালকাতে নেবেন না। এটা পশ্চিম বাংলা, এটা ইউপি বিহার নয়। আপনাদের বিগত দিনের একটা বক্তব্য কবর খুলে তুলে আনবো। তাই বাংলা নিয়ে কথা বলার আগে 5 বার ভেবে কথা বলবেন। এই পশ্চিম বাংলায় একদিকে আপনারা এসআইআর এর নামে আদিবাসী, দলিত, মতুয়াদের নাম কেটে বাদ দিচ্ছেন, ভোটার তালিকা খালি করে দিচ্ছেন। আর একদিকে হুমায়ুন কবিরের মতো ধর্মের কারবারিদেরকে রাজনৈতিক মদদের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা করে বাবরি মসজিদ তৈরির নামে এই বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে হিন্দু মুসলমান ভোট পোলারাইজ করার চেষ্টা করছেন। ভাবছেন এই পশ্চিম বাংলার বাঙালিটা বুঝতে পারবে না, এই পশ্চিম বাংলার বাঙালিটা ধরতে পারবে না। আপনাদের পাতা সেই ফাঁদে পা দিয়ে এই বাংলার বাঙালি আপনাদের ক্ষমতায় নিয়ে চলে আসবে। মনে রাখবেন, এই পশ্চিম বাংলায় আপনার দল ভারতীয় জনতা পার্টির জন্ম হয়েছিল, জন্ম দিয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি। হ্যাঁ, জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি, যে এই পশ্চিম বাংলায় জন্ম দেওয়ার পরেও এই পশ্চিম বাংলায় তার দলের চাটাই বেছাতে পারেনি। আর আপনি তো কোন গুজরাটি বেনিয়া, ভেগধারী চাওয়ালা। এই পশ্চিম বাংলায় আপনি আপনার দলকে ক্ষমতায় নিয়ে আসবেন এই সমস্ত চটকদারি রাজনীতি করে। আর আপনি যদি এই পশ্চিম বাংলায় শুভেন্দু অধিকারীর মতো রক্তের দোষ দালাল আর ময়ূর রঞ্জনের মতো ওপার বাংলা থেকে আসা রোহিঙ্গাকে দিয়ে বাঙালি হিসাব করেন, তাহলে তো আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। এই পশ্চিম বাংলার বাঙালি তারা, যারা আজও পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা গানকে না বাংলাদেশি নয় তাদের ইন্সপিরেশন মনে করে। এই পশ্চিম বাংলার বাঙালি তারা, যারা আজও পর্যন্ত কাজী নজরুল ইসলামের লেখা একই বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমানের মধ্যে দিয়ে ভ্রাতৃত্বের মেলবন্ধন খোঁজে। এই পশ্চিম বাংলার বাঙালি তারা, যারা রামকৃষ্ণের যত মত ততপথ বাণীর মধ্যে দিয়ে ধর্মীয় উষ্মা খুঁজে পায়। এই পশ্চিম বাংলার বাঙালি তারা, যারা আজও পর্যন্ত ত্রিশূল হাতে গেরুয়া বসনধারী কাউকে দেখলে হ্যাঁ নেতাজির সেই বাণী মনে রেখে তার সামনে মাথা ঝোঁকানোর পরিবর্তে সুযোগ পেলে গুছিয়ে কেলায়। রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। আই এম সরি ম্যাডাম, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর ইউ, বাট ইউ আর ট্যাপড বাই দ্য বিজেপিস ইনস্ট্রাকশন। কি বলেছেন আপনি? আপনি বলেছেন ইন্টারন্যাশনাল সাঁওতালি কনফারেন্স করছেন, আমরা নাকি কাউকে যেতে দিইনি। এটা তো স্টেট গভর্নমেন্ট পার্টি ছিল না, স্টেট গভর্নমেন্ট তো জানেই না। হ্যাঁ, আপনি কবে আসবেন, কবে যাবেন, সেটা ইনফরমেশন আমরা পাই, সেই মতো আমরা চেষ্টা করি। বাট ফ্যাক্ট, আই হ্যাভ টু সে, ফ্যাক্ট রিমেন্স ফ্যাক্ট। এসআইআর নিয়ে একটু কথা বললেন না তো? কত অলচিকি সাঁওতালি বলে তাদের নাম বাদ দিয়েছে বর্ধমানে, খোঁজ রাখেন ম্যাডাম? কই মণিপুরে যখন ট্রাইবেলদের উপর অত্যাচার হচ্ছিল তখন আপনি চুপ করেছিলেন কেন? দেখুন, এইসব করে ভারতীয় জনতা পার্টির বাংলায় কোনো লাভ হবে না। এটা ভাবতে হবে, যখন রাষ্ট্রপতির মতো সর্বোচ্চ পদে বসা অরাজনৈতিক ব্যক্তিকে তারা রাজনৈতিক ময়দানে নামিয়েছে, তখন তাদের সুতো এই বাংলায় শেষ হয়ে গিয়েছে। আর যদি তা না হতো, তাহলে যে মোদিজির সবাই গিয়ে ভগবান দর্শন করতে এসেছি বলে মতুয়ারা দুহাত তুলে নাচছিল, আজকে কি আশা করছেন? কি আশা করছেন? আমরা ভগবান দর্শনে যাচ্ছি, আমাদের মোদি ভগবান, তাই ভগবান দর্শনে যাচ্ছি। জানতো ভগবান, मुझे क्रेडिट नहीं चाहिए। গতকাল যখন সেই মতুয়াগড় বনগাঁ বাগদা দিয়ে ভারতীয় জনতা পার্টির মোদিজির পাঠানো সেই রথ সাঁই সাঁই করে ছুটে বেড়ালো, তখন সেই অন্ধভক্ত মতুয়ারাও কিন্তু মোদিজির পাঠানো সেই রথ দর্শন করতে একবারের জন্য রাস্তায় বেড়ায়নি। এদিকে বাংলায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজ এসে পৌঁছেছে এবং তারা অলরেডি সর্বদলীয় বৈঠক শেষ করেছে। আগামীকাল মনোজ আগরওয়াল অর্থাৎ রাজ্যের চিফ ইলেকশন কমিশনার তার সঙ্গে মিটিং করবে এবং তারপরে তারা এই পশ্চিম বাংলায় নির্বাচনী দিনক্ষণ ঘোষণা করবে। কিন্তু আশ্চর্য ও দুঃখের বিষয় হচ্ছে, ভারতীয় জনতা পার্টির নেতারা যে হোটেলে ওঠে, সেই হোটেলে এই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ উঠেছে, নিউ টাউনের ওয়েস্টিন হোটেলে। এবং এই সর্বদলীয় বৈঠক করার আগে, যেটা নিয়মে বা রীতিতে পড়ে, তার আগে তারা সেই হোটেলে দালাল মির্জাফরদের সঙ্গে এক প্রস্ত মিটিং করে ফেলেছে। দেখুন সেই স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের নিরপেক্ষ নির্বাচন কমিশন। আর এদের ওপরে ভরসা করে আমাদের ভারতবর্ষের গণতন্ত্র নির্ণয় হয়, গণতন্ত্রের ভাগ্য নির্ধারণ হয়। লজ্জা লজ্জা! এই নির্বাচন কমিশনার ভারতবর্ষের ইতিহাসের সব থেকে নিকৃষ্টতম নির্বাচন কমিশনার। কেবলমাত্র দলদাস বললে একে কম বলা হয় না, এ হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রের হত্যাকারী। তাই এই পশ্চিমবাংলায় এসে এই নির্বাচন কমিশন যখন তাদের প্রোটোকল অনুযায়ী সর্বদলীয় বৈঠক এবং ইসিআইয়ের সঙ্গে বৈঠক করার আগে ভারতীয় জনতা পার্টির দালালদের সঙ্গে বৈঠক করেছে,
তখন বুঝতে হবে তারা কোন চক্রান্ত নিয়ে আগামী দিনে আগাচ্ছে বা কোন চক্রান্তের পথে আগামী দিনে চলতে চাইছে। কিন্তু আগামী দিনে যদি এই নির্বাচন কমিশন এই 60 লক্ষের বিচারাধীন যে নাম রয়েছে সেই 60 লক্ষ বিচারাধীন বাংলার বাঙালিকে বঞ্চিত করে তাদের নাম ব্যতি রেখে নির্বাচন ঘোষণা করে, তাহলে আগুন জলে জ্বলবে এই নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনার, এই পশ্চিমবাংলার নির্বাচন কমিশনের দপ্তর যেন ছাড় না পায়। এটাই হবে বাংলার বাঙালির একমাত্র পণ, এটাই হবে বাংলার বাঙালির একমাত্র প্রতিজ্ঞা। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।